দরজা পাশে কে? আত্মা.com। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ঘটনাটি কোনো ইমেইলে আসা ঘটনা না। আজকে আমাদের স্টুডিওতে আমাদের এক ভাই, আপনাদের মতো এক লিসেনার্স হাজির হয়েছে এবং যে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। আমরা তার ঘটনাটি শুনেছি এবং আমাদের কাছে তার ঘটনাটি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলেও আপনাদের স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। এছাড়াও আমাদের ইমেইলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো এমন ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেলটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। এছাড়া আমাদের স্টুডিওর ঠিকানা হচ্ছে যশোর দরটানা মূল পয়েন্টে। যশোর দরটানা মূল পয়েন্টে আমাদের স্টুডিও। যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাদের স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের মূল ঘটনাতে। কে? দরজা পাশে কে? আত্মা.com। আসসালামু আলাইকুম জিসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি পেশায় ছিলাম একজন লাশবাহী ট্রাক ড্রাইভার। তো এটা বেসিক্যালি আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। তো আমি এখন আপাতত সে পেশাতে নাই। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মাধ্যমে আমি সেই ঘটনাটি ছেড়ে দিই। তো সেই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে ভয়ানক এবং গা শিউরে ওঠা ঘটনা। তো আমি ফার্স্টেই বলেছি যে আমি একজন লাশবাহী ট্রাক ড্রাইভার। তো আমি ফার্স্টে দিনে একটা লাশ বহন করি, সেটা ঢাকারই ভিতরে। আমার বাসা ঢাকা মিরপুর 3-এ। তো ঢাকা হাসপাতাল থেকে আমি দিনে একটা খুব নিকটে লাশ বহন করি। তো বহন করে আমি সন্ধ্যার পরপরই বাসায় ফিরছি। সে সময় আমার কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে। তো ফোন আসে আর আমাকে বলা হয় যে একটা মানে লাশ আছে, সেটা চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যেতে। তো আমি আমার হেল্পার, মানে আমাকে যে হেল্প করে সবসময় আমার সাথে যাই। আর এত রাতে বা এই সময়টাতে নিজে একা একা যাওয়াও একটু রিস্কি মনে হয়, সেজন্য আমি আমার হেল্পারকে আমি ফোন দিই। তো তাকে ফোন দেওয়ার পরে সে রাজি হয়, যেতে চাই। তো আমি আবার দেন হাসপাতালে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি তাদেরকে কনফার্ম দিয়ে দিই যে হ্যাঁ, আমরা যাচ্ছি লাশটাকে নিয়ে। কিন্তু লাশ সম্পর্কে আমাদের তেমন কিছু জানা ছিল না, যে লাশ কিভাবে মারা গেছে, কেমন করে সে মানে এরকম মারা গেল, কিছু জানি না। আমরা শুধু মানে রাজি হয়ে যাই আর কি। তো আমরা 11টার সময় ওখানে পৌঁছাই, মানে হাসপাতালে পৌঁছাই। ওখান থেকে
সব কিছু কার্যক্রম শেষ করে আমরা গাড়ি ছাড়ি প্রায় 11:30টার পরে, সঠিক মনে নাই, তবে 11:30টার পরে এটুকু শিওর। তো প্রথম পর্যায়ে আমরা যাচ্ছি, হাইওয়েতে ছিলাম। হাইওয়েতে ভারী রাত্রে তো জানেন যে অনেক গাড়ি চলাচল করে, অনেক মানুষের সমাগম থাকে। তো আমাদের হাইওয়েতে তেমন কোনো প্রবলেম হয়নি। আমরা প্রায় জার্নিটা ছিল আমাদের অনেক, প্রায় 5 ঘন্টার জার্নি ছিল, বা তার একটু কম হবে, সঠিক তেমন একটা ধারণা দিতে পারছি না। ওই রাতে যা হয়েছে সেই মানে ওটার জন্য আসলে আমরা একটু ভুলে গেছি, বা তেমন একটা শিওর জানি না আর কি, যেটা অবাস্তব একটা ঘটনা ঘটে। তো আমরা প্রথম 1 ঘন্টা যেটা হাইয়ের উপরে আমরা মানে যাচ্ছি, হাইওয়েতে আমাদের কোনো প্রবলেম হয়নি। হাইওয়ে থেকে যখন নামলাম, ভিতরে একটা গ্রামের রাস্তা ছিল, কিন্তু সেটাও রাস্তাটা ভালো ছিল, কিন্তু গ্রামের রাস্তা। এখন তো জানেন যে গ্রামের রাস্তাগুলোতেও পিচের একটা দিয়েছে, যেখানে গাড়িটা চলে গতিতে, কিন্তু একো বেকো একটা ভয়ঙ্কর নির্জন জায়গা। তো তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর তার আগে একটা কথা বলা অবশ্য আমাদের হয়নি, সেই আমরা 2টা হেল্পার এবং লাশের সাথে ছিল আরো 4 জন। তো লাশের সাথে ছিল 4 জন, আর আমাদের যে লাশবাহী গাড়িটা ছিল, সে গাড়ি আমাদের ড্রাইভারের পিছনে, মানে আমার পিছনে 2টা সিট ছিল, যেটা লাশের সাথে যাওয়া আসা করে, এর জন্য 2টা সিট ছিল। এবং লাশ যেখানে ছিল সেখানে আরো 2 জন ছিল। মোট লাশের সাথে ওনার ছিল 4 জন, আর আমি আর আমার হেল্পার, টোটালি আমরা 6 জন। তো যাচ্ছি, যেতে যেতে গেলাম। তো হঠাৎ করে চোখের ভুল, এটা জানি না, বা চোখের ভুল বলে কাটিয়ে দিচ্ছিলাম, রাস্তার সাইডে কালো রঙের, একবারে কালো, মানে দেখতে খুবই ভয়ঙ্কর একটা বিড়াল দেখতে পাই। তো আমাদেরও চোখের ভুল, চোখে ঘুম ঘুম অবস্থা, হুট করে একটা নজর দেখলাম, দেখার পরে কিছু মানে বললাম না আর কি, মনে কিছু আমাদের হয়নি, কিন্তু হঠাৎ করে লুকিং গ্লাসে আমার চোখ চলে যায়। লুকিং গ্লাসে চোখ চলে যাওয়ার পরে দেখি আমাদের গাড়ির যে গতিটা, সেই গতি অনুযায়ী সেই বিড়ালটা মানে দৌড়ে আসছে। তো গ্রামের রাস্তা, বেশি দূরত্ব যাচ্ছে, মানে বেশি গতিতে যাচ্ছে না, তবুও আমাদের গাড়ির গতি প্রায় 50। একটা লাশবাহী গাড়ির গতি 50 মানে প্রচুর একটা স্পিড গ্রামের রাস্তা হিসেবে। আসলে নির্জন একটু স্পিড আমরা যাচ্ছি, কিন্তু সেই অনুযায়ী একটা বিড়াল কখনো ওরকম গতিতে দৌড়ে আসতে পারে না। এটা দেখে আমি প্রথম পর্যায়ে ভয় পাই, তবুও ভয় পেলে তো ওই সময় হবে না, মানে আমি তো বুঝতে পারছি একটু না একটু সমস্যা হতে পারে বা হচ্ছে। তো এক পর্যায়ে ওই বিড়ালটার দিকে আমি 2বার ফলো করি। তো বিড়ালটা এক পর্যায়ে আমার গাড়ির সামনে চলে আসে। আমি আস্তে আস্তে গাড়িটা থামিয়ে দিই। দেওয়ার পরে আমি অবশ্য বুঝছি একটু একটু। তারপরে আমার হেল্পারকে আমি বললাম যে গাড়ি থেকে নেমে আমার যে গাড়ির সামনে যে বিড়ালটা আছে ওটাকে সরিয়ে দে। তো আমি ভাবছিলাম যে এই ঘটনা শুধু আমি একাই ফলো করেছি, কিন্তু না, সেই সময় আমার হেল্পারটা ফলো করছিল। হেল্পারটা আমার আগে থেকেই ভয় পাচ্ছিল, কিন্তু আমি বলতে পারছি না যে আমিও ভয় পাচ্ছি। সেই সময় তো 2 জনই ভয় পেলে খুবই সমস্যা। আর ক্যাবিনে রয়েছে 2টা গেস্ট, তাদের তো আসলে এভাবে বলা যায় না যে আপনারা যে বিড়ালটা সরিয়ে দেন। তো আমার যখন হেল্পারকে বলি যে বিড়ালটা সরিয়ে দেওয়ার কথা, হেল্পারটা গুটিসুটি হয়ে মানে পা রাখে, সেটা নিচে যে পা রাখে ওটা এত ভয় পাইছে, মানে সিটের উপরে বাবু হয়ে বসে আছে, মানে পা গোটোমোটো করে বসে আছে। তো আমি এক পর্যায়ে লাইট মানে আর আমার যে স্টার্ট, এক কথায় আমার গাড়ির স্টার্টগুলো বন্ধ করে দিছি। গাড়ি একদম ফুল বন্ধ করার পরে চারিপাশে আধার। তারপরে আমি আবার স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে দেখি তেমন কিছু না, ও আশেপাশে মানে ঘোরাঘুরি করছে। তারপর আমার পিছে যে 2 জন ছিল, ওই 2 জনটা ছিল মানে একটু বয়স্ক। তো তাদের বললাম, একটু ঘটনাটা বললাম যে আপনারা দোয়া দরুদ পড়েন, আর আমরা দোয়া দরুদ পড়ি। আসলে এরকম কিছু ঘটনা ঘটে মাঝে মাঝে, কিন্তু আজকেই ঘটলো আপনাদের আমাদের সাথে। তো আপনারা দোয়া দরুদ পড়েন, আমরাও দোয়া দরুদ পড়ি, আল্লাহ ভরসা আমরা এই করতে করতে রাস্তাটা অতিক্রম করি। তো আবার স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে যাচ্ছি। তো তারপরে
বিড়ালটা পিছে পড়ে গেছিল, আর দেখতে পেলাম না। কিন্তু সব থেকে যেটা আমি মনে মনে ভেবেছি, আমাদের গাড়ি প্রথম যে গতিতে ছিল, আমরা 50-এ চালাচ্ছিলাম, 50 স্পিডে চালাচ্ছিলাম, সেই গতিটা মানে সেই তুলনায় আর নাই। মানে গাড়িটা ভার হয়ে গেছে। মানে গাড়িটা আমি যতটুকু স্পিডে যেতে চাচ্ছি ততটুকু স্পিডে নেই। আসলে এটা কিন্তু বোঝা যায় যে নিয়মিত গাড়ি চালাই, সে স্পিড দেখলে, মিটার দেখলে আর গতি দেখলে বুঝতে পারে যে গাড়ি কোন সময় বেশি ছুটতেছে আর কোন সময় একটু মানে কম ছুটতেছে। এটা কিন্তু বোঝা যায়। তো আমি এটা ফলো করলাম, ফলো করার পরে আল্লাহ ডাকলাম, তো ইউনুস এইসব পড়তে পড়তে চলে আসলাম। আসার পরে ওই জায়গাটা একটু পার করে সামনে আরো একটু গহীন জায়গা পেলাম। মানে আসলে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা মানে আমাদের উপরে আক্রমণ করবে, এরকম আমার মনের ভিতরে আসলে হচ্ছে। আমি কতটুকু শিওর জানি না, আসলে জায়গাটা তো অপরিচিত, কিন্তু আমার মনের ভিতরে এরকমটা হচ্ছে যে হয়তোবা কিছু একটা ঘটতে চলেছে। তো এক পর্যায়ে দেখি যে আমার পিছনে যে 4 জন ছিল, কেবিনের যে 2 জন ছিল, ওটা মানে আসলে তো দেখা যায় না, বাইরের কোনো কিছু, বাইরে থেকে আটকে দিই আমি, তাহলে আসলে দেখতে পারবো না যে কি হচ্ছে। আর কেবিনের ভিতরে যে 2 জন ছিল, ওনারা ঘুমাই গেছে। তো তাদের আর কিছু বললাম না। আমি আমার হেল্পার মানে আল্লাহ ডাকতে ডাকতে বিভিন্ন দোয়া দূর পড়তে পড়তে রাস্তাটি অতিক্রম করছি। হঠাৎ করে পাশে দেখি একটা গলা কাটা ঘোড়া দাঁড়িয়ে আছে, মস্ত বড় আকারের। এটা দেখে কি বলবো জিসান ভাই, মানে আমার শরীরের ভিতরে লোম পুরো একবারে মানে একবারে খাড়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে হিম শীতল অবস্থান করছে, আমি নড়তে পারছি না, শুধু আমার হাত দুইটা নড়ছে, শুধু মানে গাড়ির স্টিয়ারিংটা ঠিক রাখার জন্য। মানে এরকম অবস্থা আমার। মানে একটা হয় না যে ভয় পেলে যে ভিতরের একটা যে তাপ করে হয়ে যায়, ওরকম জমে গেছিলাম আমি। আর আমার যে হেল্পারটা ছিল, সে হেল্পার এমনটা ভয় পেয়েছিল, সে আমার দিকে তাকিয়ে যে কথা বলবে, সে কথাটুকু বলতে পারছিল না। তার উপরেও আমাদের সে গাড়ির স্পিড অত ছিল না। আমরা পরবর্তী গাড়ির স্পিড বাড়লাম, 70-এ যাচ্ছি। 70-এ 50-এ যে স্পিডটা ছিল, 70-এর তার থেকে অনেক কম। এরকম দেখলাম, আরো কিছু দেখলাম, বিড়াল, তারপরে যে বিভিন্ন ধরনের শব্দ, সাউন্ড এরকম শুনতে গেলাম। আমরা তো অবশ্য বুঝতে পারছি যে আমাদের সাথে কি ঘটতে চলেছে, কিন্তু শেষ পর্যায়ে এরকম ঘটবে তা আসলে জানি না। আমরা যাচ্ছি, তো যেতে যেতে আমরা একটা বিষয় আর একটু ফলো করছিলাম। লুকিং গ্লাসে তাকালাম, তাকানোর সাথে সাথে দেখি ওই যে ক্যাবিনের কথা বলছিলাম আপনাদের আগে, যেটা কিনা মানে বাইরে থেকে যদি কেউ না খোলে তাহলে কিন্তু ওটা খুলবে না। তো দেখি সেই ক্যাবিন 2টা খোলা। মানে লুকিং গ্লাসে আমরা যে দেখতেছি ক্যাবিন 2টা মানে পাশ থেকে বাড়ি খাচ্ছে। তখন আমি আর আমার হেল্পার মানে এতটা ভয় পেয়েছি, মানে আমাদের আর ভাষা বের হচ্ছে না। তবুও হেল্পারকে বললাম যে ওটা মানে লাগিয়ে দিয়ে আসার কথা। আবার মাঝে মাঝে আমাদের চিন্তা হচ্ছে লাস্ট কোন পরিস্থিতিতে আসে, বা ভিতরে যে 2 জনটা আছে তারা আমাদের কেন বললো না যে ক্যাবিনটা খুলে গেছে। মনের ভিতরে এরকম জল্পনা কল্পনা। আমরা কথা বলছি হেল্পারের সাথে আমি, আর আমাদের ক্যাবিনের পিছে যে 2 জন শুয়েছিল বা ঘুমাই গেছিল আর কি, সেই 2 জনকে আমরা মানে ডাকতে পারছি না। আমাদের গলা থেকে এরকম আর মানে উচ্চারণ বের হচ্ছে না যে একটা ঘুমন্ত মানুষকে কিভাবে আমরা জাগাবো। তো হেল্পারকে যখন বললাম যে ওটা লাগিয়ে দিয়ে আসার কথা, তো হেল্পার বলল যে আমি পারবো না। এমনকি সে এর কথাও বলে বসে যে আমি যদি এখানে আপনি মেরেও ফেলেন আমাকে, তবু আমি গাড়ি থেকে নামবো না। তো এখানে তো সবাই ভয় পেলে চলবে না, বা সবাই তো একরকম ভাবে থাকলে চলবে না। তো আমরা সাহস করে আমি আর হেল্পার একসাথে নামলাম, নেমে সে কেবিনটা দিতে গেলাম। কেবিনটা দিতে যেয়ে আমরা যেটা দেখলাম যে ওর ভিতরে যে 2 জন ছিল, সে 2 জন লাশের পাশেই শুয়ে আছে। লাশটার কফিনের সে ঢাকনাটা খোলা। কেন খোলা, কি কারণে খোলা, এটা আমরা কিছুই জানি না। আসলে যে 2 জন ঘুমাইছিল সে 2 জনের মানে কোনো সমস্যা হয়নি, কিন্তু ঢাকনা খোলা আর আমাদের ক্যাবিনে সে দরজাটা খোলা। তারপরে আমরা খুব মানে ভয়ের সাথে সেই 2 জনকে ডাকলাম, যে বললাম যে এরকম হয়েছে, আপনি আমাদেরকে বলেন না কেন। কিন্তু তারা কিছুই জানে না, তারা অবশ্য দেখতেছিল নাকি সবকিছু ঠিকঠাক আছে বা বুঝতেছিল।
তো আমরা তাদের এসব ঘটনাগুলো বললাম না, না বলে আমাদের নিজেদের মধ্যে রেখে আবার আগের মতো ক্যাবিন ট্যাবিন অফ করে দিলাম। দেন এমন ভাবে অফ করেছি এবার, যেটা কিনা আর মানে খোলা যাবে না আর কি। ওখানে যদি বা ভিতর থেকে কেউ মানে 20-30 জন যদি ধাক্কায়, তবু কখনো খুলবে না। তো এরকম ভাবে গেলাম, আবার যাত্রা শুরু করলাম। তো যাত্রা শুরু করতে করতে এক পর্যায়ে প্রায় লাশের বাসার কাছে আসবে। তো সাধারণত হয় কি, যে যে বাসা থেকে মারা গেছে সেই বাসার মানুষজন জেগে আছে, বা তার পাড়ার প্রতিবেশী অনেকে সেই বাসায় কান্নাকাটি, একটু মানে কান্নার ছাপ পড়ে। যখন আমরা পৌঁছালাম, যেহেতু এটা গ্রাম, কান্নার ছাপ থাকবে, পাশে আশেপাশে মানে প্রতিবেশী তো কান্না করবে। কিন্তু ওই বাসার পাশে বা দরজার মেইন গেটের সামনে যখন আমরা গেলাম, কি মানে আশ্চর্যজনক একটা ঘটনা, ওই বাসায় মানে শুধু আলো চলছে কিন্তু কেউ জেগে নাই। তারপরে ঘড়ির দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম যে আমাদের আজানের আর মাত্র 25-20 মিনিট সময় আছে। তো তারা ভিতরে ঘুমাচ্ছে, আমরা কাকে ডাকবো কি না করব, বা আমরা ভয় পেয়েছিলাম, একটু না অবশ্য জিসান ভাই, আমরা অনেকটা ভয় পেয়েছিলাম। তো আমরা দুইজন মানে ভাবছিলাম যে এই 20 মিনিট আমরা কেবিনের মধ্যে কাটিয়ে দিব, বাইরে বের হলে আবার কি ঘটনা ঘটবে তা কিছু বলা যাচ্ছে না, যেহেতু আমরা আমাদের লোকের মানে বা মানুষের সমাগমের মধ্যে নাই। যে বাসার লাশ, সে বাসার মানুষও ঘুমাচ্ছে, পাড়ার প্রতিবেশী কিছু জানেই না, হয়তো বা কোনো কিছু একটা ঘটতে চলেছে বা ঘটতেই পারে আর কি, এরকমটা আমরা ভাবছিলাম। তো আমরা ওই কেবিনের মধ্যে আমি আর আমার হেল্পার মানে কথা বলে কাটিয়ে দিছিলাম। তারপরে আরেকটা বিষয়ে যেটা আমার মনে এখনো কৌতূহল জাগে, যে আসলে মানে যে বাসা থেকে মারা গেছে তার পাড়ার প্রতিবেশী বা সেই বাসার লোকজন মানে সবাই, এক কথা বলতে আমার জীবনে আমি লাশবাহী গাড়িতে ছিলাম 6 বছর কাজ করেছি। তো ওই 6 বছরে এমন কোনো মানে গার্ডিয়ান বা এমন কোনো বাড়ির মানুষ নাই যে তাদের ফোন দিতে দেখে নাই, যে তারা ফোন দিয়ে বলে যে আসলে এখন কোথায় বা কি অবস্থায় আছে লাশটা, বা কখন ছাড়া হয়েছে বা কতক্ষণ লাগবে, এরকম কথা অন্য অন্য জায়গায় আমি শুনেছি। কিন্তু এই যে লাশটা আমি বহন করলাম, এই লাশের জন্য একটাবার কখনো ফোনই আসেনি তার প্রতিবেশীদের কাছ থেকে বা তার ফ্যামিলির কোনো লোকজনের কাছ থেকে, এরকম কোনো ফোন আসেনি যে লাশটা এখন কি পর্যায়ে আছে বা কত দূর আছেন আপনারা, এরকম কোনো খোঁজ খবর নেয়নি কেউ। তারপরেও যে 4 জন ছিল লাশের সাথে, তাদেরও কোনো রকম মানে একটা আতঙ্কের ছাপ আমি দেখি নাই, তারা নিজেদের মতন ঘুমাচ্ছে এরকমই। তো এটা আমার মনের ভিতরে অনেক মানে জল্পনা কল্পনা হয়েছিল। এটা আমি হেল্পারের সাথে, আমার যে হেল্পার তাকেও বললাম, সে আসলে এতটা ভয় পেয়েছিল, সে অ্যান্সারটা তেমন একটা কেমন যেন হচ্ছে, মানে কথা বলতে গেলে তার বাঁধতেছে, এতটা ভয় পেয়েছে। পরে হেল্পারের কাছ থেকে শুনি নাকি আরো অনেক কিছু সে হেল্পার দেখেছে, যেমন রাস্তার পাশে আমি দেখেছি শুধু বিড়াল আর গলাকাটা ঘোড়া, কিন্তু হেল্পার অনেক কিছু দেখেছে যেটা আসলে হেল্পার সেই সময় আমাকে বলেনি, আমি আরো ভীতু হয়ে যাব বলে বা আমার মানে গাড়ি চালানোর বেঘাত ঘটবে বলে বলিনি। সে রাস্তার মধ্যে অনেক ধরনের অশরীরী কোনো কিছু দেখেছি, বা ছায়া মূর্তি মতন হেঁটে যেতে দেখেছে রাস্তার ভিতরে, এরকম কিছু দেখেছি। কিন্তু এগুলো আমার চোখে অবশ্য পড়েনি, যদি পড়তো অবভিয়াসলি আমি তার মতনই ভয় পেতাম। আর আমি সেই সময় যে গাড়ি কিভাবে চালাইতাম বা এই লাশটাকে কিভাবে বহন করতাম, এটা আসলে আমার ভিতরে থাকতো না। তো এরকম গল্প করতে করতে আমরা খুব দূর প্রান্ত একটা আজানের শব্দ শুনি। সেই সময় আমাদের মনে ফুলফিল একটা স্বস্তি আসে যে না, আমরা ঠিকঠাক রাজ্যে এসেছি, বা এটা আসলে মানে মানুষের সমাগম, এটা অন্য কোনো অলৌকিক কোনো কিছু নয়, এটা মানুষেরই মানে এলাকা, এটা আমরা শুনতে পেয়েছি। তো একে একে 5 মিনিটের মধ্যে সব জায়গায় আজান হয়ে গেল, সব বাসায় মানে সমাগম একটা তৈরি হলো। তখন আমরা সেই ভিতরে থাকা 4 জনকে ডাকলাম, ডেকে সেই লাশটাকে আমরা বাসার একবার পৌঁছে দিয়ে আসলাম ভিতরে।
কিন্তু তার রিলেটেডের কাছ থেকে যখন আমরা যে টাকা পয়সাটার ব্যাপার আছে এখানে, টাকা নিতে যাই, তখন তার একটা রিলেটেড বলে যে ওই লাশটা আসলে মানে ওই মানুষটা জীবিত অবস্থায় অনেক ড্রাগ নিত বা অসৎ কাজে লিপ্ত থাকতো, যেরকম নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করতো, মানে ড্রাগ ব্যবসার ভিতরে সে ছিল। তাকে নির্মমভাবে মানে মার্ডার করা হয়। তাকে চাপড় দিয়ে শুধু নাকি মানে কোপায়েছে বা কেটেছে আর কি, এভাবে মার্ডার করা হয়। তারপরে সে গ্রামে কোনো একটা গ্রামের পাশে কোনো একটা হসপিটাল নিয়ে গেছিল, তো ওখান থেকে সে একবার ঢাকায় পাঠায় দেয়, তো সেখানে যে মারা যায়। সেজন্য লোক জানাজানি বা কোনো কিছু মানে করবে না বলে আসলে এরকমটা করেছিল। তো এই যে ছিল গল্প, এটার ভিতরে আমার এখনো মানে মনে জাগে যে যদিও সে মার্ডার হয়েছে, তবুও তার পরিবার কেন এত আরামের ঘুম সেই সময় ঘুমায় বা এত সুন্দর করে তারা হচ্ছে কোনো কিছু জানে না, এটা ভেবে থাকে কিভাবে। এটা আমার লিসেনার্স বা আমি নিয়মিত শুনি এই আপনাদের এই আত্মা.com এর কাহিনীগুলা। তো এই শোনার পরিপ্রেক্ষিতে আমার এটা মনে হয়েছে আমার জীবনে এটা আসলে ঘটে যাওয়া, এটা অনেকে শেয়ার করা উচিত। কারণ আমার নিজেরই ভিতরে এটা অনেক ভয়, মাঝে মাঝে অনেক ভয় ভীতি কাজ করে। সেজন্য আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমেই যে আমি এখন আপাতত এই কাজের সাথে লিপ্ত না। ঠিক এই দিনের পর থেকে আমি ড্রাইভারিটা ছেড়ে দিই, দিয়ে অন্য কাজে লিপ্ত হয়ে যাই। তো লিসেনারদের কাছে আমার একটাই প্রশ্ন যে আসলে হোক সেটা মার্ডার বা হোক সে স্বাভাবিক মৃত্যু, কেউ কোনো গার্ডিয়ান বা পাড়ার প্রতিবেশী জানে না এমন কোনো কিছু আছে? এমন তো কিছু নাই। তারপরে এই যে আমাদের সাথে যে এত ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যে ঘোড়া ছায়ামূর্তি, আসলে এগুলো তাহলে কি ছিল? এগুলো অবশ্যই কোনো কিছু ছিল। আর আদেও ওটা হচ্ছে মানুষের রাজ্য কিনা সেটাও আসলে আমরা বা আমি আর আমার সে চালকটা বা আমি আর আমার সে হেল্পারটা আজও আমরা খুঁজে পাইনি যে আসলে ওটা মানুষের রাজ্য কি জিনেদের রাজ্য। আর শেষ পর্যায়ে সেখানে মাত্র 2 জন ছিল। তো লাশটা দিয়ে আমরা চলে আসি আমাদের মতো। আর শেষ পর্যায়ে আমরা তাদের বলি যে আমাদের মেন রাস্তাটা সব থেকে শর্ট এবং ভালো রাস্তাটা কোন দিকে সেটা দেখিয়ে দেওয়ার জন্য তারা দেখায়। তারপরে আমরা চলে আসি। অবশ্য সেই সময় সকাল হয়ে যায়, আমাদের আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আজকে আমার গল্প। জিসান ভাই, কেমন লাগলো একটু বলবেন প্লিজ? প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর তাছাড়া যদি ঘটনাটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাছাড়া আপনারাও চাইলে আমাদের স্টুডিওতে এসে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আমাদের লোকেশনটা বলে দিই, আমাদের স্টুডিওর লোকেশনটা হচ্ছে যশোর দড়ানা মেইন পয়েন্ট এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি হলো attaofficial@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficial@gmail.com। আমি আবারও বলছি, attaofficial@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। এবং ধন্যবাদ জানাচ্ছি সাদ্দাম ভাইকে আমাদের স্টুডিওতে এসে তার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং ধন্যবাদ জানাই আমাদের লিসেনার্সদের, যাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা কিছুই না। তাই বলবো আপনারা বেশি বেশি সাপোর্ট করুন, আপনাদের সাথে আমরা অনেকটা পথ পাড়ি দিতে চাই। আর যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন অবশ্যই
আমাদের আত্মা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এই আত্মা.com চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার রাত ঠিক 11:59 নতুন নতুন ঘটনা নিয়ে আসা হয়। তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার নতুন একটা এপিসোডের আয়োজন করেছি, যেখানে আরও ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আপনাদের জন্য আমরা নিয়ে আসি। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কে? দরজার পাশে কে? আত্মা